প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা সালাম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় ভূত এফএম এর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমার এই ভৌতিক এপিসোডগুলো যেখান থেকে যেভাবে শোনেন সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করি। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি ভৌতিক এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি খুবই একটি ভয়ঙ্কর বিষয় নিয়ে। এই ভয়ঙ্কর বিষয়টি হলো একটি কবিরাজকে ঘিরে। কবিরাজের নাম নুরউদ্দিন। উনি তারাশের একটি গ্রামের লোক। ওনার সম্পর্কে দুই একটা কথা নাম বললেই নয়। উনি কবিরাজি পেশায় থেকে অনেক মানুষকে যথেষ্ট উপকার করেছেন, এর প্রমাণ আছে। ওই অঞ্চলের এলাকার লোকজন সবই তাকে নুরউদ্দিন কবিরাজ হিসেবে জানে। এলাকায় বিভিন্নভাবে সেবা দিয়ে থাকেন। আমার পরিচয় হলো তার সাথে এমন একটি বিষয় নিয়ে। সেটি হলো আমার এক বন্ধুর একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে ওনার সাথে আলোচনা করি, ওনার শরণাপন্ন হওয়ার পরে ওনার সাথে কথা বলে আমার কাছে ভালোই লাগলো। মনে হলো যে না, আসলে প্রকৃত চিকিৎসক, কবিরাজি চিকিৎসা দেন নুরউদ্দিন কবিরাজ। ওনার সাথে দীর্ঘ সময় আলোচনা করলাম আমার ওই বন্ধুর ব্যক্তিগত বিষয়টা নিয়ে। উনি শুধু আমাকে বললো, দেখো, আমি তো শুধু মানুষের উপকার করি, কখনো খারাপ কিছু চিন্তা ভাবনা করি না, কাউকে খারাপ কিছু করে দেই না। যা কিছু করি মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে আমি একজন নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে থাকি। বন্ধুরা, ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তখন আমার বন্ধু মুক্তা নাম, ওর যে ব্যক্তিগত বিষয়টা নিয়ে ওনার সাথে আলোচনা করলাম যে ভাই, আমার বন্ধু মুক্ত এই সমস্যার মধ্যে আছে, আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে হয়তোবা এই সমস্যার সমাধান হতে পারে। আর এই সমস্যার সমাধান হলে ছেলেটা একটু স্বস্তি বোধ করে, একটু আরাম বোধ করে, এবং ছেলেটা সাংসারিক জীবনে ভালোভাবে চলতে ফিরতে পারবে, ভালো কিছু করতে পারবে। বন্ধুরা, এই বলে নুরউদ্দিন কবিরাজকে বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম। তো উনি বলল, দেখো আকিব, এটি তো একটা মারাত্মক বিষয়, আর এই কাজটা করতে হলে আমাকে অনেক কিছুই করতে হবে। সেটি হলো, এটা একটি সাধনা করতে হবে। আর সাধনা করতে গেলে একটি ভয়ঙ্কর ভয়ের ব্যাপার। তোমরা কি এটা করতে পারবে? আমাকে বলল। আমি বললাম, ভাই দেখেন, আমার বন্ধুর জন্য আমি অনেক কিছু করতে পারি। তো যাই হোক, আমার বন্ধুর যদি ভালো হয়, সে যদি ভালো থাকে এই কাজটা করে, তাহলে আমি যে কোনো ঝুঁকি নিতে পারি। তো উনি আমাকে শুধু বললো, আকিব, আসলে তুমি তোমার বন্ধুকে আসলেই ভালোবাসো, আমি বুঝতে পেরেছি। বললাম হ্যাঁ। তো যাই হোক, আমার এলাকাতে কথাবার্তা হলো। উনি একটা ডেট দিল যে অমুক দিন তোমরা আমার বাড়ি নিমগাছিতে আসবে। আর নিমগাছিতে এসে আমার নাম বলে যে কেউ আমার বাড়ি দেখা দেবে, আমার বাড়িতে গিয়ে প্রস্তুতি নিয়ে কাজটা আমি সম্পন্ন করতে পারবো, করার চেষ্টা করব। তো বললাম, ভাই তাহলে আপনার চলে যান, আমরা কাল পরশু আপনার বাসায় যথাযথ টাইমে পৌঁছে যাব। তো যাই হোক, তারপরের দিন আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে গেলাম। নিমগাছিতে গিয়ে বললাম যে, নুরউদ্দিন কবিরাজ সাহেবকে কি চেনেন? তো 2-4টে রিস্কওয়ালা বললো, হ্যাঁ, ওনার বাসায় যাবেন? বললাম হ্যাঁ, ওনার বাসায় যাব। তো যাই হোক, ভ্যান যোগে ওনার বাড়িতে আসলাম। এসে দেখা করলাম ওনার সাথে। তো উনি আমাদের দেখে খুবই খুশি হলেন। যাই হোক, যেহেতু তোমাদের দরকার, এই জন্য তোমরা এসেছো, খুব ভালো করেছো। তো আমাদের বসতে দিল, চা নাস্তার ব্যবস্থা করে বলল, তোমরা দুজন বসো, সন্ধ্যার পরে বের হতে হবে। আমরা সন্ধ্যার পরে বের হলাম। ওনার বাড়ি থেকে 8-10 কিলো দূরে হবে।
আমরা গাড়ির পথে গেলাম। গাড়ি থেকে নেমে একটা কাঁচা রাস্তা আছে, কাঁচা পাকা রাস্তা আছে, ওই রাস্তা বেয়ে বেয়ে ফাঁকা জমি, ফাঁকা মাঠ দিয়ে রওনা হলাম। সেই বিশাল একটা মাঠের মাঝখানে শ্মশান আছে। তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে শ্মশানে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, শ্মশানে পৌঁছে গেলাম তখন 8টা সাড়ে 8টা বাজবে। শ্মশানে গিয়ে দেখি চারদিকে গাছ আছে। আমরা প্রথমেই বুঝতে পারিনি যে এইটা শ্মশান। তো আমাদের শুধু বললো যে তোমরা এই বাঁশবাগিচায় বসো। ওখানে বাঁশবাগান মধ্যে বেশ কিছু অন্যান্য গাছ ছিল, যেমন ইউক্যালিপটাস গাছ ছিল বিশাল বিশাল, আম জাম বিভিন্ন ধরনের গাছ, ফাঁকা মাঠ, চারদিকে 2-4 মাইলের মধ্যে কোথাও বাড়িঘর নাই। তো যাই হোক, আমাদের বললো তোমরা এখানে বসো, আর সামনে মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে আমি সাধনা করবো আর কি, তোমরা যেন ভয় পাইও না। তো যাই হোক, কবিরাজ নুরুদ্দিন সাহেব মন্দিরের সামনে গিয়ে একটা বিশাল বালতি সামনে রেখে, ওর মধ্যে পানি ছিল বালতির মধ্যে, ওই কী যেন বলে মন্ত্র জপে, আর হাতে ছিল একটা তসবি, মন্ত্র জপে। আর ওই তসবিটা যখন পানিতে ছুঁড়ে মারে তখন পানি থেকে আগুন বের হয়। ওইটা দেখে আমরা একটু আতঙ্কিত হয়ে গেলাম যে এটা আসলে কী হচ্ছে। আগুন দেখা যাচ্ছে, অন্ধকার, খুবই অন্ধকার, ভয়ঙ্কর একটা অবস্থা। মন্দিরটা হলো কালী মন্দির। মন্দিরের মধ্যে কালী দেবী আছে, আরও অনেক দেবদেবতাকে দেখলাম আমরা। আমরা যেখানে বসে আছি তার থেকে ঠিক 5 থেকে 6 মিটার দূরে হলো এই মন্দির, এবং মন্দিরের সামনে বসে সে তন্ত্রমন্ত্র জপ করতেছিল। যখনই ওই তসবি হাতে নিয়ে পানিতে ছড়ে, তখন পানি থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলে। এরকম করতে করতে বেশ কিছু সময় কেটে গেল। আমরা কিন্তু ওই শ্মশানের মধ্যে বসেই আছি। শ্মশানের মধ্যে বসে থাকতে থাকতে 2 বন্ধু বললাম যে আসলে সময় তো অনেক হচ্ছে, কবিরাজ সাহেব তো আসতেছে না, এখানে নাকি ভয়ের ব্যাপার আছে, তো যত তাড়াতাড়ি কাজ শেষ হয় আমাদের জন্য মঙ্গল আর কি। ইতিপূর্বে নুরুদ্দিন কবিরাজ আমাদের যখন ওই শ্মশানে বসা রেখে যায়, তখন উনি বললো যে তোমরা একটু সাবধানে থেকো, তোমাদের সতর্ক থাকতে হবে, এইখানে কিন্তু বিশাল আকৃতির একটা দৈত্য ঘোরাফেরা করে। দৈত্যটা কি? এই কালী মন্দিরের একটা দৈত্য, শ্মশানের দৈত্য। ওটা শুনে কিন্তু যে কোনো মানুষ ভয়ে আতঙ্কে হতভম্ব হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, আমরা ওই শ্মশানের মধ্যে বসে আছি। বসে থাকতে থাকতে আমরা যেখানে বসে আছি ঠিক সামনে দেখি একটা কবরের মতো আর কি, কবরের মতো আছে। তখন আমি ভালো করে খেয়াল করলাম, অন্ধকারের মধ্যেই ভালো করে খেয়াল করে দেখি যে আসলে ওটা কবর তো না, হয়তো ছোটো শিশুদের তো অনেক সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন না পুড়িয়ে মাটি চাপা দিয়ে আসে, এরকম রেকর্ড আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, অনেকে জেনে থাকবেন। যাই হোক, আমি ওটা দেখার পরে আমার সাথে যে আমার বন্ধু আছে মুক্তা, ওকে বললাম এই দেখো তো এইটা কি আসলে। তখন ও ভালো করে দেখে বলতেছে, আকিব এটা তো কবর, কোনো শিশুকে হয়তো এখানে মাটি চাপা দিয়ে গেছে, আমি কোথায় বসে আছি। তখন আমার বন্ধু খুব ভয় হয়ে গেল। যখন ভয় পেয়ে গেল তখন আমি দেখলাম যে তো ভয় পেয়ে গেছে, ওকে সাহস দিলাম, না এটা কিছু না, এমন কি, যেহেতু আমার কাজে আসছি ভয় করলে হবে না, কোনো সমস্যা নেই, যেহেতু সামনে আমাদের কবিরাজ সাহেব আছে, ওনার কাজ শেষ হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো অনেক সময় বসে থাকি, এদিকে অনেক মশা দেখলাম, মশা আমাদের কামড়িয়ে দিচ্ছে। এই 5-7 মিনিট পরে ওই পাশে ছিল মাহাতো পাড়া না একটা পাড়া গ্রাম, ওইখানে মাহাতো সম্প্রদায়ের লোকজন বসবাস করে থাকে। ওইখান থেকে কিছু কুকুর, বিশাল বিশাল কুকুর ওখানে আছে ওই পাড়াতে। ওই পাড়া থেকে ওই কুকুর হয়তোবা আমাদের আন্দাজ করতে পেরে বিভিন্ন করে শব্দ করে বাড়িওয়ালাকে, মানে ওই গ্রামের লোকজনকে জানিয়ে দিচ্ছে হয়তোবা যে ওখানে কারা আছে। শ্মশান ঘাটে
কে বা কাহারা আছে, তোমরা বেরিয়ে আসো, এরকম আমাদের মনে হলো। কুকুর বিভিন্নভাবে শব্দ করে ঘেউ ঘেউ করছে এরকম। আমরা তো আরও ভয় পেয়ে গেলাম যে এই মুহূর্তে যদি এই কুকুরগুলো এসে আমাদের আক্রমণ করে তাহলে তো আমার বাঁচার উপায় নেই। যাই হোক, আমরা বিভোর চিন্তিত হয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, যেখান থেকে হয়তো আমাদের ওঠাই কঠিন, এরকম অবস্থা, উঠে আসাই কঠিন ওখান থেকে। এরকম করতে করতে কবিরাজ নুরুদ্দিন ভাই ওনার সাধনা শেষ করলেন। সাধনা শেষ করে আমাদের কাছে আসলেন। তখন দুজন হাফ ছেড়ে মনে হয় বাঁচলাম, যে বুদ্ধি প্রাণ যায় যায় এরকম একটা অবস্থা। যাই হোক, ওনাকে বললাম, ভাই আমাদের যে এখানে বসা রাখছেন এটা তো শ্মশান নাকি? কয় হ্যাঁ, তোমরা জানো না? বললাম না না, এটা তো জানি না যে এটা শ্মশান, আমরা অনেক পরে বুঝতে পেরেছি। কয় কী বলো, এটা তো শ্মশান। যাই হোক, উনি বললো যে তোমরা কি কোনো ভয় পেয়েছো? বললাম না ভাই, ভয় পাইনি, তবে ভয় পেয়েছি। এরকম ভয়ের মধ্য দিয়ে আমাদের সময়টা অতিবাহিত হলো। আমাদের কাজ শেষ হলে চলেন আমরা বাড়ির দিকে চলে যাই। বললো ঠিক আছে, তোমরা ভয় যে পেয়ে থাকো বলো, এর চিকিৎসা আছে। কিন্তু আমাদের সাথে মস্কারা করলো আর কি। বললাম না না, কোনো সমস্যা নেই, চলেন কাজ শেষ হয়ে থাকলে। তো উনি আগে আগে যাচ্ছিলেন, আমরা দুজন পিছনে পিছনে। পাশে একটা পুকুর ছিল, ওখানে দেখলাম কিছু জোনাকি পোকার মতো আলো জ্বলছে একসাথে অনেকগুলো। যাই হোক, ওখান থেকে পার হয়ে আমরা যখন গ্রামে ঢুকলাম আর কি, জনবসতিতে ঢুকে পড়লাম, তখনই আমরা অনেকটা স্বস্তিতে ফিরলাম আর কি, যে আজকে হয়তো বা এখান থেকে আমরা বের হতে পারবো, নিজ বাড়িতে যেতে পারবো আর কি। আমরা নিমগাছি বাজারে আসলাম। আসার পরে নুরুদ্দিন ভাইকে বললাম, ভাই আপনার আমাদের জন্য, আমার বন্ধুর জন্য যে কাজটা করলেন আসলে ভোলা নয়, আসলে আপনি একটা উপকারী মানুষ। কারণ আপনি যে কাজটা করলেন এটা এর কল্যাণের জন্যই করলেন, আমার বন্ধুর কল্যাণের জন্যই করলেন। এটা আপনাকে ধন্যবাদ। কাজটা যদি সাকসেস হয় তাহলে সৃষ্টিকর্তার কাছে আমাদের থাকবে, আপনার জন্য দোয়া থাকবে, আপনার যেন ভালো থাকেন। যাই হোক, ওখান থেকে চলে আসার পরে আমি নিজ বাড়িতে আসলাম। রাত 12টা 1টা এরকম বাজে। এসে আমি নিজ ঘরেতে শুয়ে ভাবলাম, আল্লাহ কোথায় গিয়েছিলাম, কী পরিস্থিতি। ওই সময়টার কথা আজও আমার মনে হয়, মনে হলে আমার গায়ের পশম খাড়া হয়ে যায়, মানে শরীরটা কেমন যেন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে আসলে ওই দিন কীভাবে ওই শ্মশান ঘাটে রাত 11টা 12টার দিকে আমরা তিনজন কীভাবে ওখানে বসে আমাদের কাজটা সম্পন্ন করলাম। যাই হোক, এখনও মনে হয় ওই দিক আমি মাঝে মধ্যে যাই, গেলে এই রাস্তার কথা, এই শ্মশান ঘাটের কথা মনে হয় যে আসলে এটা একটা ভয়ঙ্কর জায়গা ছিল, ভয়ঙ্কর দিন ছিল, ভয়ঙ্কর রাত ছিল। বন্ধুরা, আমার এখনও সেই কথা মনে পড়ে। আশা করি বন্ধুরা এই এপিসোড, এই সত্য কাহিনীটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। আপনারা আমাকে বেশি বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে কাম্য। আজকের মতো এখানেই। আপনাদের মতামত আমার কমেন্টে জানিয়ে দিবেন। আগামীতে এর চেয়ে ভালো একটি কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।